সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকটি বৈঠক হয়েছে। কয়েক পর্বের আলোচনায় দলগুলোর মধ্যে 84টি বিষয়ে ঐকমত্য সিদ্ধান্ত হয়, আবার 84 বিষয়ের মধ্যে বেশ কয়েকটি নোট অফ ডিসেন্ট আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এরপরে এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই সনদ। যেসব সংস্কার প্রস্তাবের বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে সেগুলোর মধ্যে কিছু বিষয় আছে যেগুলোর জন্য আইন বিধি পরিবর্তন করতে হবে, কিছু বিষয়ে সরকারি আদেশ প্রয়োজন হবে। এগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ, বিধি প্রণয়ন ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আর বেশ কিছু বিষয় আছে সংবিধান সংক্রান্ত। মূল জটিলতা সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে। দর্শক, তাই আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই সনদ ও আইনি বিধান। আলোচনা হবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন এবিএম ইব্রাহিম খলিল, সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, কার্যনির্বাহী সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এবিএম ইব্রাহিম খলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বাইরে আছেন মোহাম্মদ ইয়াসিন, সাবেক সাধারণ সম্পাদক, ল রিপোর্টার্স ফোরাম, সিনিয়র রিপোর্টার এবং ডেইলি অবজারভার। ইয়াসিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়ন আসলে কিভাবে করা সম্ভব, বিভিন্ন দলের মধ্য দিয়ে বিভিন্ন দলের দাবি রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন চাওয়া, যদি বলি জামায়াত, এনসিপি, আবার এর মধ্যে গণভোট এবং গণপরিষদ নির্বাচন, বেশ কিছু দাবি দেওয়া উঠছে। সব মিলে বৈঠক চলছে, আজও বৈঠক হয়েছে যেখানে প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন। আজকে আমি একটু যেতে চাই প্রথমে একটু ইব্রাহিম খলিলের কাছে, সহকারী অ্যাটর্নি জেনারেল। ইব্রাহিম খলিল ভাই, আজকে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতে হবে, এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে, সবাইকে একমত হয়ে সংস্কারের মাধ্যমে স্বৈরাচারের ফিরে আসা বন্ধ করতে হবে, তাহলে নির্বাচন সার্থক হবে। আজকে প্রধান উপদেষ্টার এই বক্তব্য দিয়ে আসলে আপনি কি বুঝতে পেরেছেন, বা তিনি কি মেসেজ দিতে চেয়েছেন? জুলাই সনদ বাস্তবায়নের জটিলতা কেমন, বা জুলাই সনদ বাস্তবায়ন কি খুব সহজ? এই বিষয়টা বলছেন যে এই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলের অনৈক্য, এই অনৈক্যকে ঐকমত্য করা দরকার, আমার যতটুকু মেসেজ। আপনি কি বুঝেছেন আসলে? ধন্যবাদ আপনাকে, আর আমার দর্শকদেরকে ধন্যবাদ। চ্যানেল এসের আপনার প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন আজকে, উনি চাচ্ছেন যে সকল দলের ঐক্যমত। আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা চাচ্ছেন যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে আমরা সামনে যে একটা নির্বাচনের যে ডেডলাইন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, তো সেই নির্বাচনটা সুষ্ঠু এবং সবাই মিলে যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি সেরকম একটা নির্বাচন চাচ্ছে। তো নির্বাচনের পূর্বে অন্যান্য দলের সকলেরই জুলাই সনদটা আসলে সবাই চায়, কিন্তু এখন এই সরকার বা বর্তমান যে সরকার, এই সরকার কিভাবে করবে? এই সরকার জুলাই সনদ যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে নির্বাহী আদেশে করতে পারে, নির্বাহী আদেশটা তো রাষ্ট্রপতি করবে। কিন্তু এই ক্ষেত্রে আবার আরেকটা দাবি উঠেছে, আপনি যে জানেন যে 84টা দল একমত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা একমত, 84টা বিষয় 29টা দল একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে তারা একমত হতে পারে নাই। তো যেই বিষয়টা একমত না হওয়ার মতো বা যেই বিষয়টা একমত হইতে পারে না, সেটা হলো সাংবিধানিক যে স্বীকৃতিটা, সংসদীয় পার্লামেন্ট ছাড়া সাংবিধানিকভাবে তো এটা স্বীকৃত হওয়ার সুযোগ নেই। তাহলে সাংবিধানিকভাবে যদি আমরা স্বীকৃতি নিতে চাই তাহলে দেশে দুইটা কনস্টিটিউশন বিদ্যমান হয়ে যাবে। আর যদি আপনি সংস্কার করতে চান, যদি সংবিধান আমাদের যে কনস্টিটিউশন সেটার যদি আপনি কারেকশন করতে চান, সেখানে যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে তো আপনার সংসদীয় সরকার লাগবে। তো এখন সরকার, আমাদের প্রধান উপদেষ্টা যিনি যে মেসেজটা আমাদেরকে দিতে চাচ্ছেন, নির্বাহী আদেশে সংবিধান সংশোধন করার কোনো সুযোগ আছে কিনা? নির্বাহী আদেশে সংবিধান সংশোধন করার সুযোগ সংবিধানের কোথাও নাই, তবে যেহেতু বিশেষ সময় বিশেষ, তো সেটা আসলে গণভোট বা ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারও তো সংবিধানে ছিল না। অন্তর্বর্তী সরকার সংবিধানে ছিল না। ওই যে আপনার
নির্বাহী আদেশ বিশেষ সময়, যেই বিষয়টা নিয়ে 2 দিন আগেও কথা হয়েছিল যে সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী 6 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকারের এবং অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে বর্তমান সরকার যে লিগ্যালিটি আছে সেটা তো আমরা বর্তমান সরকারের যে লিগ্যালিটি বা বৈধতা, তো সুপ্রিম কোর্ট সেই মতামত দিয়েছে। তো এখন বিশেষ সময়ে বিশেষ কারণে আমাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। তো এখন যেহেতু জুলাই সনদে সকল দলের একটা ঐক্যমত রহিয়াছে, তো যদি আমরা কনস্টিটিউশনটা সংসদীয় সরকার যখন আসবে তখন যদি করি, সেক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে দেশে বা বর্তমান পরিস্থিতির সাথে সাংঘর্ষিক কিছু হবে না। সেক্ষেত্রে আসলে আমাদের প্রধান উপদেষ্টা যে মেসেজটা আমাদেরকে বারবার দিচ্ছে, সবার ঐক্যমত যাওয়া আর কি। এটা নির্বাচনের আমরা কেউ চাচ্ছি আগে, কেউ চাচ্ছি পরে। তো আগে করতে হলে বিষয়টা আসলে বিশেষ হয়ে যায় আর কি, আর পরে যদি আমরা করি তাহলে সেটা প্রপার হয়। মানে প্রবল আপনি নির্বাচিত সরকারের বা যেটা বিএনপির প্রস্তাব যে নির্বাচিত সরকারের অধীনেই মানে সংবিধান বিষয়টা বলা হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রেও তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু সন্দেহ সংশয় এগুলো রয়েছে যে তারা ক্ষমতায় গিয়ে এসব বিষয়গুলো যেগুলো বিশেষ করে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টগুলো তারা বাস্তবে নাও তো করতে পারে না। যদি একটা যেহেতু এখানে সব দলই যে বিষয়টা চাচ্ছে এবং বিএনপিও বলছে যে তারা যদি সরকার ক্ষমতা আসে, বিএনপি যে ক্ষমতা আসবে এরকম তো, বিএনপির কথা যে কোনো সরকার যে কোনো মতের দল, বিএনপি প্রস্তাব ছিল যেটা যে কোনো মতের দল যেই ক্ষমতা আসুক না কেন, সংসদীয় গভর্নমেন্ট যখন আসবে তখন আমরা সংবিধান সংশোধন করে জুলাইয়ের যে প্রস্তাবনা সেটা আমরা বাস্তবায়ন করবো আর কি। কিন্তু সেক্ষেত্রে বিএনপি যেটা প্রস্তাব যে কোনো দল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট তো তাই মনে করে কিনা, বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের মানুষ এখনো মানুষের মনে যে স্থান করে নিতে আসলে বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছে, সেই কারণে কি আবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে কোনো দল বা নিজেদের কথা না বলে যে কোনো দল যে ক্ষমতা আসে তারা বাস্তবায়ন করবে, বিষয়টা এরকম কিনা? আসলে না, বিষয়টা এরকম না। বাংলাদেশের জনগণ আসলে কাকে ভোট দিবে, বিশ্বাস এক জিনিস আর ভোটিংটা আরেক জিনিস। তো জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে, জনগণ যদি অন্য কাউকে চায় তাহলে অন্য কেউ ক্ষমতা আসবে। যে কেউ ক্ষমতা আসে, মিরাক্কেল তো অনেক কিছু ঘটে যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। তো যদি অন্য কেউ ক্ষমতা আসে তাহলে সেক্ষেত্রে যেই সরকারি আমাদের প্রস্তাব বা আমাদের মানে যে বিষয়টা সেটা হলো যে যদি সংসদীয় গভর্নমেন্ট হয় তাহলে এটা প্রপারলি হয় আর কি। নির্বাহী আদেশের মাধ্যমে একটা বিষয় আমি আবার আপনার কাছে আসবো, সেটা হচ্ছে নির্বাহী আদেশের বিষয়টা। আসলে নির্বাহী আদেশ দেওয়ার পরও সংসদে সেটা কি করতে পারে বা কি করা যায় সে বিষয় নিয়ে আসবো আপনার কাছে। একটু যেতে চাই আমি মোহাম্মদ ইয়াসিনের কাছে। মোহাম্মদ ইয়াসিন, যেহেতু আপনি দীর্ঘদিন ল রিপোর্টার্স ফোরামের একজন সাধারণ সম্পাদক ছিলেন, সম্ভবত আইন বিষয় নিয়ে নিশ্চয়ই আপনি বিভিন্ন রিপোর্টও করেছেন। বিএনপি সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের 2 বছরের মধ্যে বাস্তবায়ন করতে চায়। তবে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বেশ কিছু দল আগামী জাতীয় নির্বাচনের আগেই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। এই দাবি এখনো রয়ে গেছে। এখনো যে এতগুলো বৈঠক হয়েছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর, কিন্তু তারা এখনো এই বিষয়গুলোতে এখন কেউ সরে আসেনি। আমি সালাউদ্দিন আমাদের একটা বক্তব্য যদি পরে যা কোট করবো সেখানে, কিন্তু এইভাবে অবস্থান বিভিন্ন দলগুলোর অবস্থান জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, এই জুলাই যদি এভাবে থাকে, অটল থাকে তাদের দাবিগুলো নিয়ে, বাস্তবায়নটা কি জুলাই সনদ বাস্তবায়নটা কি জটিল হবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল এসের দর্শকদেরকে। আসলে আমার প্রশ্ন থাকবে ইব্রাহিম ভাইয়ের কাছে। ওনার আলোচনাও আমি খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম। আসলে এই দেশের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এত টানাহেঁচড়া কেন? আপনি কি এ দেশের মানুষের জন্য সংবিধান, না সংবিধানের জন্য মানুষ? নিশ্চয়ই এ দেশের এরকম একটা দীর্ঘদিনের গ্যাপে একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে আপনারা যারা আজকে জুলাই ঐকমত্য কমিশনের বৈঠক করতেছেন, নানান দলের নানান মতের ভিত্তিতে সবাই এসে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই দেশ গঠন করার জন্য এগিয়ে যাচ্ছেন। আজকে ডক্টর ইউনূস ছিলেন বৈঠকে, আজকে ছিলেন উনি, এর আগে উনি ছিলেন না। তাহলে ওনাকেও বৈঠকে আসতে হলো।
প্রধান উপদেষ্টা হিসেবে ওনার আমি যতদূর দেখেছি ওনার ইচ অ্যান্ড এভরি বক্তব্যে প্রত্যেকটা বক্তব্যে উনি বলেছেন যে সমঝোতা চাই, আমাদের সমঝোতা লাগবেই, আমাদের ব্যর্থ হওয়া যাবে না। দিস ইজ মেসেজ ফর দ্য নেশন। এটা একটা বিরাট মেসেজ পলিটিক্যাল পার্টিদের জন্য। এখনও যদি আপনারা এই একটা সনদকে নিয়ে ঘিরে যদি আপনাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে যায়, তাহলে আপনারা অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে একটা সুন্দর রাষ্ট্র দিবেন, এটা কি করে আমরা আশ্বস্ত হবে কমন পিপলগুলো? আমি মনে করি এই জুলাই সনদ, এই সরকার যেভাবে গঠন হয়েছে, যেমন সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে 106-এর আন্ডারে নির্বাহী উনি রেফারেন্স নিয়ে যখন এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা আছে তারা শপথ নিয়েছেন, ঠিক ওইভাবেই তো কনস্টিটিউশনাল যদি আপনি একটা কোনো প্রভিশন যোগ করতে চান বা সংবিধানকে পরিবর্তন করতে চান, সকল দল এখন যারা আপনারা রাষ্ট্র চালাবেন, সামনে যারা আসবেন, এখন যে কয়টা দলই আছেন আপনারা, এই সকল দলের যদি বলেন যে আমরা এই সনদটি আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিতে চাই, সুপ্রিম কোর্টের একটা আদেশ নিয়ে আমরা এটাকে সংবিধানের একটা কাঠামো, একটা আইনি ভিত্তি দাঁড় করাবো, যেটা কিনা পরবর্তীতে গভর্নমেন্ট যেই হবে, যিনি আসবেন, তিনি এটা ম্যান্ডেটরি কনস্টিটিউশনাল উনি এই প্রভিশনটা অ্যাড করবে, সংশোধন করবে, এবং কি সেখানে থাকবে যে এটা এই যদিও এ পর্যন্ত যত সংবিধান সংশোধনী হয়েছে ম্যাক্সিমামে কি হাইকোর্টে এসে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন এই রাজনৈতিক দলগুলো যারা আছেন সকলে যদি আন্ডারটেকেন দিয়ে যে আমরা এইটা এই সনদ নিয়ে আমরা আমাদের মধ্য থেকে আর কেউ আমরা চ্যালেঞ্জে যাব না, এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে আমরা কিছু বেসিক জিনিসে আমরা যে বিষয়গুলো আছে এই বেসিক জিনিসগুলোতে যে কয়টাতে আমরা ঐক্যমত পোষণ করি, এইগুলোতে আমরা একটা পূর্ণাঙ্গ আইনি কাঠামো দিয়ে যেতে চাই। এটা তো আমার মনে হয় যে ঐক্যমতের ভিত্তিতে সবাই মিলে করলে এটা সম্ভব, যেটা কিনা দেশের মানুষ উপকৃত হবে যেটা করতে গেলে। তো আপনি বলছেন সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স, এটা নিতে বাধা কোথায়? এটা বাধা কি দেখছেন? আমি তো আসলে বাধা দেখছি না। আমার তো মনে হচ্ছে যে এখন যারা এই প্রতিনিধিরা যারা যাচ্ছেন, আমি দেখেছি সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন বিএনপির, খুবই প্রবীণ একজন আইনজীবী, আমি ওনার খুবই মানে ফ্যান বলতে পারেন, দক্ষ একজন লোক, সংগঠক, ওনার বক্তব্য আমি দেখেছি। এবং কি শিশির মনির সাহেব গিয়েছেন জামাতের পক্ষ থেকে, ওনাদেরও বক্তব্য শুনেছি। শিশির মনির সাহেব বলেছিলেন যে প্রভিশনাল অর্ডার নিয়ে এটাকে একটা সংযোজন করার জন্য। সালাউদ্দিন আহমেদ সেখানে উত্তর দিয়েছেন এটা বেসিক্যালি পরবর্তীতে এটা লেজিসলেচারের মাধ্যমে এটা করতে হবে, ফাইনালি কিন্তু আমাদের লেজিসলেচারে যেতে হবে। আমরা যেই ক্ষমতায় যাক, বাংলাদেশের নেচার যেহেতু আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, সেই হিসেবে গণতন্ত্রটা যেরকম আমাদের একটা বেসিক নিড, সংবিধান একটা স্ট্রাকচার, জুলাই সনদটাকেও যদি আপনি এরকম একটা স্ট্রাকচারের রূপ দিতে চান, আপনারা যদি ঐক্যমত্যের ভিত্তিতে দিতে চান, আমি ছোট মানে যতটুকু অভিজ্ঞতা আমার, এই যে 2006 সাল থেকে আমি সুপ্রিম কোর্টে রিপোর্টিং করি, আমার অভিজ্ঞতার আলোকে বলে যে এইটা যদি সকল রাজনৈতিক দলগুলো মিলে যদি এটা দেশের জনগণের স্বার্থে যদি তারা ঐক্যমত পোষণ করে, সেক্ষেত্রে এটা যে কোনো একটা কাঠামো দেওয়া সম্ভব। তবে এটা চ্যালেঞ্জের মুখে পড়বে। বেসিক্যালি আপনার ছোট ছোট সাংবিধানিক সংস্কার যেগুলো হচ্ছে, এগুলোই যেহেতু চ্যালেঞ্জ হয়েছে, হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, আইন তৈরি করে পার্লামেন্ট, আর এটার আইনের ব্যাখ্যাদাতাকে সুপ্রিম কোর্ট। সুতরাং আপনি যদি যথাযথভাবে আইনটি যদি তৈরি না করতে পারেন, সুপ্রিম কোর্ট সেখানে আপনাকে কি করবে? হস্তক্ষেপ করবে। যে কোনো নাগরিক সেখানে যাবে, 102-এর আন্ডারে গিয়ে সে রিট ফাইল করে দিবে। সুতরাং আপনি আইন তৈরি করার আগে যদি আপনি সকল মানুষকে সঙ্গে নিয়ে, যেগুলো এখন খুবই প্রয়োজনীয় রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সাজাতে যেই কয়টা বেসিক দরকার যেসব জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা আইনি ভিত্তিতে দিয়ে আপনি একটা ডেমোক্রেটিক ইলেকশনের দিকে গেলেই আমি মনে করি যে দেশে একটা শান্তিময় বিরাজমান একটা পরিস্থিতি, নির্বাচনের সুন্দর হবে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আবারও এবিএম ইব্রাহিম খলিল, নির্বাহী আদেশের কথা বলছিলেন। নির্বাহী আদেশের মাধ্যমে ধরেন
জুলাই সনদের বেশ কয়েকটি আইন বাস্তবায়ন করা গেল, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা কি এই নির্বাহী আদেশকে অর্থাৎ নির্বাহী আদেশকে না মানার একটা সুযোগ তাদের থাকবে কিনা, বা সেই সক্ষমতা তাদের থাকবে, বা নির্বাহী আদেশকে বাতিল করে দেওয়ার মতো সংসদের সেই অধিকার থাকবে কিনা? যদি অধিকার থাকে তাহলে সেই ক্ষেত্রে নির্বাহী আদেশে যে এটা হলো বাস্তব সনদে সনদে গ্রহণ করা হলো, সেটাও কি বাতিল হয়ে যেতে পারে কিনা? না, নির্বাহী আদেশ সংসদ বাতিল করতে পারে, কিন্তু যেহেতু এটা আপনি জানেন যে দেশের জনগণ জুলাই সনদ, যেটা জুলাই অভ্যুত্থান 24কে কিন্তু এই দেশের জনগণ অস্বীকার করতেছে না। দলমত নির্বিশেষে সকল দলই 24কে স্বীকার করছে। তো যেহেতু সকল দলের মানুষের যে চাওয়া, জুলাই সনদ কিন্তু মানুষের চাওয়া। বিএনপি কিন্তু জুলাই সনদ চাচ্ছেন না এরকম কোথাও বলে না। কিছু কিছু বিষয় তারা দ্বিমত পোষণ করেছে, আর সকল বিষয়ে একমত পোষণ করেছে সম্ভবত 2টা না 3টা বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে। তো যেহেতু একটা আলোচনা হচ্ছে, এখানে দ্বিমত থাকতে পারে, একমত থাকতে পারে, সংশোধনের প্রস্তাব থাকতে পারে, এটা থাকতেই পারে। তো নির্বাহী আদেশের মাধ্যমে যদি সরকার জুলাই সনদ অ্যাপ্রুভ করে বা কোনো অধ্যাদেশ জারি করে, সেক্ষেত্রে এটা পরবর্তীতে যেই সরকারই আসুক, যেহেতু জনগণের চাওয়া জুলাই সনদ, জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তো কারো পক্ষে এটা পরিবর্তন বা বাতিল করার কোনো দুঃসাহস বা কোনো সুযোগ আমার মনে হচ্ছে হবে না। যদি এত বেশি ম্যান্ডেট পেল, যে সংখ্যাগরিষ্ঠ আসন পেল, তারা তো চাইলে তাদেরকে নিজেদেরকে রক্ষা করবার জন্য তো আমি এটাতে আপনার সুযোগ নাই। কারণ এই দেশ আপনি দেখেছেন যে বর্তমান যে জেনারেশন তারা নেপালেও একটা বিপ্লব ঘটিয়েছে। আমাদের যেটা দরকার এই মুহূর্তে আমাদের আসলে নির্বাচনটা জরুরি। কারণ এই কারণে জরুরি, দেশে যদি সাংবিধানিক সরকার না থাকে, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের সকল পরিস্থিতির মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে। বর্তমানে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা খুবই দুরবস্থা। আপনারা নিজেরও সংবাদ মাধ্যমে সেটা প্রচার করেন। তো দেশের একটা নির্বাচনের জন্য আমরা প্রায় আজকে গত 5ই আগস্ট থেকে, যদি বলি অ্যাডভোকেট ইব্রাহিমুলের স্বাধীনতা 53 বছর মধ্যে কোন সময় আসলে আইন শৃঙ্খলা ভালো ছিল? আইন শৃঙ্খলা আসলে ভালো, বিভিন্ন সরকারের আমলগুলো ধরেন, তখন কি খুনো ছিল না, ধর্ষণ ছিল না, দর্শনের সেঞ্চুরি ছিল না? সব সরকারের সময় ছিল, কিন্তু সেটা আসলে কোনো সময় কম ছিল। তাহলে এই কথা কেন উঠছে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ থাকে, তাহলে নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভালো হয়ে যাবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সরকার বর্তমানে কিছুটা ডেভেলপ করেছে, কিন্তু সামনের পরিস্থিতিটা এমনও হতে পারে যে আরো খারাপ হতে পারে। এখন বর্তমানে ভালো অবস্থানে আছি আমরা। তো দেশের পরিস্থিতির কারণে আমাদের নির্বাচনটা, আমার মতামত যেটা আর কি, বা আমার যেটা আপনার আজকে বলা, যে নির্বাচনটা আমাদের জন্য জরুরি। এই দেশে যখন নির্বাচন চলে আসবে, মানুষের মধ্যে একটা সাংবিধানিক সরকার পাবে, ওই সরকার দেশকে আরো ভালোভাবে চালাতে পারবে। এবং আপনি যে নির্বাহী আদেশ যেটা বলেছেন, সেটা কখনই বাতিল হওয়ার সম্ভাবনা বা সুযোগ হবে না। কারণ এই জেনারেশন যেভাবে 17 বছরের ফেসিজমকে মানে তারাইছে বা কিভাবে উৎখাত করেছে, সেটা আমরা সবাই জানি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি নির্বাহী আদেশের মাধ্যমে যদি এটা বাস্তবায়ন করা যায়, বা সবাই যদি এই জুলাই সনদে স্বাক্ষর করে, তাহলে এর বিরুদ্ধে যাওয়ার কি কোনো সুযোগ থাকে কিনা? বিরুদ্ধে তো আইনি ভিত্তিটা কি? দেশের যে কোনো পার্সন যদি সে ইন্টারেস্টেড হয়, এনি পার্সন সিটিজেন অফ বাংলাদেশ, যদি সে ইন্টারেস্ট হয় যে এটার বিরুদ্ধে সে ক্ষুব্ধ, তাহলে সে যেতে পারবে। সে সুপ্রিম কোর্টে 102-তে সংবিধানের 2-তে সে রিট ফাইল করতে পারে, পিএল যেটাকে বলা হয়। তো পিএল করে সে সুপ্রিম কোর্টের যে আসলে এটা কোন যুগছে, তার সেখানে গ্রাউন্ডসগুলো বলবে যে আসলে এটা এইভাবে, এই জুলাই সনদটা এরকম না, এরকম হওয়ার কথা ছিল, এটার বৈধতা নাই, সে চাবে। তখন আবার একটা সুপ্রিম কোর্টের একটা মতামত বা একটা জাজমেন্ট বা একটা রায় যেটা আসবে আর কি। আপনি যে বলছেন নির্বাচনের হয়ে গেলে মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাবে বা সবকিছু ঠিক হবে, এরকম একটা কথা বলছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন হওয়াটাও মানে কতটা মানে সম্ভব বলে মনে হচ্ছে, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে জুলাই সনদে আইনি ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, জামায়াত ইসলামী ও এনসিপি, তারা যদি এভাবে দাবিতেই যদি অনড় থাকে, এবং যদি জুলাই সনদ বাস্তবায়নই যদি করা না যায়, আবার তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া সম্ভব না, এই ধরনের বক্তব্যগুলো আসছে,
তাহলে নির্বাচনটা আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ আমরা বলব 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এটাও হওয়াটাও কি আসলে কতটা সম্ভব বলে মনে হয় আপনার? একজন সাধারণ মানুষ যদি হিসেবে যদি বলতে বলি, বা অ্যাডভোকেট হিসেবে বলতে পারেন। না, সরকার চাইলে নির্বাচন দিতে পারে। আর যদি যেহেতু আমাদের যে দলগুলো আছে, আবার তারা যদি না চায়, সেক্ষেত্রে নির্বাচনে একটা বাধা তৈরি হবে, সংকট তৈরি হবে। তো আমার যেটা বিশ্বাস যে সকল দলই নির্বাচনের পক্ষে। পরবর্তীতে আরও কিছু স্টেটমেন্টও তারা দিয়েছে যে তারা নির্বাচনের পক্ষে। তো তাদের দাবিটা তো সবাই তো দাবি করবে, এবং দাবিটা নির্বাচনের পরে বাস্তবায়ন হয়ে গেলে সবার জন্যই ভালো হয়, সকল দলের জন্যই ভালো হয়। নির্বাচনটাও সবাই অংশগ্রহণ করলো, তাহলে নির্বাচন নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলো না। নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, দেশের মানুষ হিসাবে, দেশের জনগণ হিসাবে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছি, এই বিষয়ে আশাবাদী। মানে কিছুটা অনৈক্য থাকলে হয়তো নির্বাচনের মধ্যে শেষ হয়ে যাবে, ঐক্যতা পৌঁছবে আর কি। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল জুলাই সনদ ও আইনি বিধান। আলোচনায় আছেন মোহাম্মদ ইয়াসিন, সাবেক সাধারণ সম্পাদক, ল রিপোর্টার্স ফোরাম, সিনিয়র রিপোর্টার, ডেইলি অবজারভার। আছেন ABM ইব্রাহিম খলিল, সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, কার্যনির্বাহী সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিরতির পরে আবারও যেতে চাই মোহাম্মদ ইয়াসিনের কাছে। মোহাম্মদ ইয়াসিন, জুলাই সনদের একটা চূড়ান্ত খসড়া হয়ে গেছে, সেরকম একটা খবর আমরা গত বুধবার সম্ভবত খবরটা পেয়েছে, এবং এই জুলাই সনদের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, এবং গত 13 সেপ্টেম্বর তারা এটাতে কারা স্বাক্ষর করবে, কারা এরকম দুজনকে মনোনয়ন করার বিষয়ে বলা হয়েছে, যেটা আলী রিয়াজ সেটা বলেছেন, সহসভাপতি ঐকমত্য কমিশনের। এখন আজকেও বৈঠক হলো। এখন জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয়, যদি আমাদের হাতে যদি নির্বাচন যদি ধরি, এখন চলছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 4 মাস হাতে আছে। নির্বাচনের এই যে জুলাই বাস্তবায়ন না হলে আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক প্রভাব পড়বে, অনেক বিরাট একটা প্রভাব পড়তে পারে। কারণ গতকাল আমরা সম্ভবত দেখেছি প্রথম আলো এবং সমকালে রিপোর্টে হচ্ছে যে বাংলাদেশের 8টি দল, জামাতে ইসলামী, এনসিপি, তারপর চরমোনাই, নেজামে ইসলামী, মামুনুল হকের যে হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি 8টি দল তারা যুগপৎ আন্দোলনে যাবে। যদিও পরবর্তীতে আজকে এনসিপি ক্লিয়ার করেছে তারা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না, কিন্তু তারা আপনি লক্ষ্য করলে দেখবেন তারা কিন্তু তাদের যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে কিন্তু তারা বলেছে জুলাই সনদ আইনি ভিত্তি চাই। তারা সংসদে সমঝোতার মধ্যে আন্দোলন না হলো তাদের দাবিগুলো কিন্তু আলাদা। তাদের দাবি কিন্তু ওই যুগপৎ আন্দোলনের যে কয়টা দাবি আছে তাদের মধ্যে অন্যতম জুলাই সনদ আইনি কাঠামো, দ্বিতীয় হচ্ছে গণপরিষদ নির্বাচন আইন, তারপর হচ্ছে সংস্কার ও বিচার। এই বেশ কয়েকটি দাবি তাদের বেসিক দাবি। এই বেসিক দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে তাহলে যুগপৎ আন্দোলন না করলেও তারা যদি সেপারেটও আন্দোলন করে সেক্ষেত্রে তো এটা নির্বাচনের পরে প্রভাব বিস্তার করবে। সেজন্যই আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস বারবার বলতেছে যে আমাদের সমঝোতার কোনো বিকল্প নাই। রাজনৈতিক দলগুলো যদি সমঝোতা না হয়, সমঝোতা যদি না আসে, তাহলে তো এদেশের নির্বাচন নিয়েও সংশয় যেমনি রয়েছে, উৎকণ্ঠাও রয়েছে। এইসব বিষয়গুলো আমার মতে যে রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতার পরিচয় দিয়ে মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সেক্ষেত্রে তারা বেসিক কিছু বিষয় ঐক্যমত পোষণ করে জুলাই সনদকে সামনে রেখে তারা নির্বাচনের দিকে যাওয়া উচিত। আরেকটা বিষয় সেটা হচ্ছে ঐকমত্য কমিশন, তারাও বলছে আইনি সুরক্ষা ও আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার চাই কমিশন।
ভবিষ্যতে আদালতে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা, তাদের যারা যে প্রস্তাবগুলো দিয়েছে, তারা যে সংস্কারগুলো দিচ্ছে, এই সংস্কারগুলো তো তারাও অঙ্গীকার চায়, আসলে আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার চায় কমিশন। আমি বলেছিলাম যে আসলে এই যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় যায়, এরপরে যারা আন্দোলন করেছে জুলাই আন্দোলন বা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ তৈরি হবে কিনা যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়। এই একটা প্রশ্ন এখন একই প্রশ্ন উঠেছে ঐকমত্য কমিশন, তারাও একটা আইনি সুরক্ষা ও আদালতের প্রশ্ন না তোলার অঙ্গীকার চাই। আমি আপনাকে যদি পিছনে যাই, মানে বাংলাদেশের, আমার তো অভিজ্ঞতা খুব বেশি নাই, কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল যদি সেখান থেকে যদি আপনাকে টেনে নিয়ে আসি, যে বা যারাই ইন্টারিম গভর্নমেন্টে আসেন, তারা যখন কিছু কাজ করেন, কাজ করে যাওয়ার পরে যখন একটা ইলেকশন দিয়ে যায়, যেই দলের হাতেই ক্ষমতা দিয়ে যায়, তখন কিন্তু ওই পলিটিক্যাল দল থেকে তারা কিন্তু একটা স্বীকৃতি নিতে চায় তাদের ব্যাকআপ হিসেবে। নতুবা তো তাদেরই কি ব্যাকআপ না থাকলে তারাও এই দেশে আবার পরবর্তীতে তারাও প্রশ্নের সম্মুখীন, প্লাস হচ্ছে আইনি জটিলতা, জেল জুলুম নানান ইস্যু থাকে, ইভেন তারা দেশে স্টে করার নিয়েও তাদের অনেক সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এখন যারা ঐক্যমত্য কমিশনে আছেন, যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, যারা জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছেন, তারাও এরকম একটি আইনি কাঠামো চাচ্ছেন যাতে করে তাদের ভবিষ্যতে ইন ফিউচার একটা সেফগার্ড হিসাবে কাজ করে। এটা আমার কাছে এটা মনে হচ্ছে। যদি একটু যেতে চাই, ইব্রাহিম খলিল, আপনি কি বলবেন? আসলে ঐকমত্য কমিশন নিজেই অঙ্গীকার চায় যে আদালতে যেন আইনি সুরক্ষা ও আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার চায় ঐকমত্য কমিশন। তারা এতদিন ধরে যে আলাপ আলোচনা, সনদ নিয়ে যে আলাপ আলোচনা, বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা, এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঐকমত্য কমিশনও কি তাহলে প্রশ্নের সম্মুখীন হতে পারে? আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন? জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঐক্যমত্য কমিশনও প্রশ্নের সম্মুখীন হতে পারে, এটা আমার মতামত। এই কারণে পারে, কারণ তারা যে জুলাই যে আমাদের যে সনদের যে বা জুলাই যে 24-এর যে জুলাইয়ের যে আমাদের যে বিষয়টা, এটা যেহেতু একটা সকল দলের চাওয়া, সকল দলের একটা প্রস্তাবনা, সকল দলের দীর্ঘদিনের, এই কমিশনের সদস্যরা কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করে মোটামুটি গোছিয়ে নিয়ে আসে জুলাই সনদটা। তো এরা যেই বিষয়টা চাচ্ছে যে আসলে আদালতে না যাওয়ার অঙ্গীকার, মানে তারা সনদটা আদেশের মাধ্যমে করাইলো, তাদের ঐক্যমতের ভিত্তিতে নির্বাহী আদেশে হোক, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন এই সনদটা তারা অধ্যাদেশ জারির মাধ্যমে করাইলো। সেক্ষেত্রে এটা নিয়ে প্রশ্ন তুলতে তো পারে, কিন্তু সব দলও যদি অঙ্গীকার দেয়, তারপর দেশের জনগণও কিন্তু প্রশ্ন তুলতে পারে। তাদের আশঙ্কাটা আসলে এরকম কেউ যাবে না, তো যেতে পারে, যে কেউ যেতে পারে আদালতে। তো আদালতের জন্য তো আদালতের দরজা তো সবার জন্য খোলা, যেটা আমরা দেখে আসছি, শুনে আসছি যে আদালতে যে কেউ আসতে পারে। তো এখন তারা যেহেতু চাচ্ছে যে ঐক্যমত যে জুলাই সনদের যে ঐক্যমত সংস্কার কমিশন, তারা বিষয়টা চাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার, যে তারা যাতে কেউ আদালতে না যায় আর কি। কিন্তু দেশের এনি সিটিজেন যেতে পারবে, এনি সিটিজেন যেতে পারবে, এবং একটা রিট করে দিলে বা এটা নিয়ে রিট করে দিলে সে তার চাও, কেউ কেউ হয়তো রাজনৈতিক দলগুলো এটা ফায়দাও নিতে নেওয়ার সুযোগ থাকে। রাজনৈতিক দলগুলো তো আসলে ফায়দা, যেহেতু যদি তারা কমিটমেন্ট দিয়ে দেয় সব ঐক্যমত কমিশনকে, সরকারকে, তাহলে তারা তো আর ফায়দা নেওয়ার সুযোগ নাই, কারণ তারা তো ওইভাবে ওপেনলি এসে তাদের পারপাস সার্ভ করতে পারবে না। এনি সিটিজেন, আমার যেটা আপনার অ্যান্সার, যে এনি সিটিজেন ক্যান বি ফাইল এনি কেস, রিট এনিথিং। এই ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের নিয়ে একটা বৈঠকে বসেছিলেন, তাদের ভিত্তিতে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল একাধিক বৈঠকে বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে 5 পদ্ধতিতে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ করে। এগুলো হচ্ছে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। অর্থাৎ পরবর্তী 4 উপায়ে এটা বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন। এখানে যেহেতু 5, এখানে আসলে কোন জিনিসটা বেশি সবচেয়ে কঠিন? যদি বলি অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, 106 অনুচ্ছেদের মাধ্যম, কোনটা আসলে সহজ, যে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে খুব সহজ হবে আর কি? সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সহজ যে বিষয়টা হবে অধ্যাদেশ হবে, অধ্যাদেশ এবং নির্বাহী আদেশটাও সহজ হবে। আর গণভোট নিতে গেলে তো গণভোট তো
আয়োজন করা, মানে সামনে যে আমাদের নির্বাচনের যে ডেডলাইন, সেটার তো ওই ডেডলাইনের মধ্যে আরও দেখা গেল 6 মাস চলে গেল, নির্বাচন হচ্ছে না। আমাদের নির্বাচনটাও দরকার, জুলাই সনদের বাস্তবায়নের দরকার। সকলের চাওয়া নির্বাচনও এবং জুলাই সনদও। জুলাই সনদটা হলে যে 8টি দল তারা দ্বিমত পোষণ করেছে, তাহলে তাদের জুলাই সনদ আমরা যখন হয়ে যাবে, অধ্যাদেশ যার মাধ্যমে হোক বা নির্বাহী আদেশের মাধ্যমে হোক, তাহলে তারা নির্বাচনে দ্বিমত পোষণ করতে পারবে না। তাহলে আমাদের সামনে নির্বাচনটা ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করতে পারে আর কি। তো আপনার সবচেয়ে সহজ পদ্ধতি যে বিষয়টা, যেভাবে জুলাই সনদটা বাস্তবায়ন হতে পারে অধ্যাদেশ অথবা রাষ্ট্রপতির নির্বাহী আদেশের মাধ্যমে, আমি মনে করি যে সবচেয়ে সহজ এই দুইটার যে কোনো একটা পদ্ধতিতে নির্বাহী জুলাই সনদের বাস্তবায়ন হতে পারে। আর সংবিধানের যে অন্তর্ভুক্ত সংযোজন বিয়োজন করা, সেটা আসলে সংসদীয় সরকার ছাড়া করাটা প্রপার হবে না। আর গণভোট তো সেটা একটা বড় চিন্তা ভাবনা, অনেক সময়ের ব্যাপার। আপনি অধ্যাদেশ নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন আমরা তাহলে নির্বাহী আদেশ নিতে বাধা কোথায়? নির্বাহী আদেশ নিতে হলে তো ঐক্যমত, আমাদের সকলের যে ঐক্যমত, যেটা ঐক্যমতের ভিত্তিতে বর্তমান যে জুলাই সনদ বাস্তবায়নের যে সংস্কার কমিশন, তাদের ঐক্যমতের ভিত্তিতেই নির্বাহী আদেশ নিতে তো বাধা নেই। কিন্তু কোন যদি দেখা গেল যে কিছু দল, যেহেতু 29টা দল, সকলেই চাচ্ছে কিছু সংযোজন বিয়োজন, কিছু তারা কিছু চাচ্ছে কিছু চাচ্ছে না, মানে তাদের মধ্যে কিছু কারেকশন, তো সকলের ঐক্যমতে আসলে কিন্তু নির্বাহী আদেশে বাধা নেই, সকলের ঐক্যমত প্রয়োজন আর কি। বাধা তো নেই, কিন্তু এই নির্বাহী আদেশ নেওয়ার ক্ষেত্রেও তো কেউ ঐকমত্য যাচ্ছে না, বিষয়টা এমন তো নাকি? কিন্তু না যাওয়ার কারণে আসলে আলটিমেটলি সব ক্ষতিগ্রস্ত হচ্ছে কি দেশ নাকি জনগণ? কারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেশ, দেশের জনগণ। তার মানে কি যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল গঠন করেন, তারা কি জনগণের কথা ভাবেন না? না, তারা তো জনগণের কথা ভেবেই তারা অনেকগুলো প্রস্তাব দিয়েছে যে কোনভাবে জুলাই সনদের বিরোধিতা কোনো দল করেছে আমি এখন পর্যন্ত কোনো নিউজে বা কোথাও দেখিনি। বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে আর কি। কিছু দল বলতেছে যে সংসদীয় সরকার আসলে এভাবে বাস্তবায়ন হতে পারে, আর যে 8টি দল তারা নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবতা যাচ্ছে। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে যারা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত বা জুলাই যুদ্ধে যারা ছিল, জুলাই সংগ্রামে যারা ছিল, তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই সংকটাপন্ন। তাদের ভবিষ্যতে এই দেশে, যেমন জুলাই যুদ্ধে বা জুলাই সংগ্রামে যারা অন্তর্ভুক্ত হয়েছে, এদের অনেকের সবাই কিন্তু সুবিধা গ্রহণ করতে পারে না এই বর্তমান সরকার থেকে, বা বর্তমানে যে জুলাই যে সুযোগ সুবিধা যারা পাচ্ছে, তারা অনেকেই কিন্তু এখন সামান্য ব্যবসা করে চলছে, কেউ দিনমজুর হিসেবে চলতেছে। আমি নিজে অনেক জুলাই যোদ্ধাকে ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছি। তো আসলে এই জুলাই সনদটা বাস্তবায়ন করাটা ভবিষ্যতের জন্য খুবই জরুরি, তাদের জন্য জরুরি। কারণ তারা তো দেশের জুলাই যোদ্ধা আন্দোলনের সঙ্গে তারা তো দেশের জন্য এই যুদ্ধে বা এই সংগ্রামে অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য তারা মাঠে নেমেছে। তো জুলাই সনদটা জীবন দিয়েছে। জুলাই সনদটা সকলের ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের ভিতরে জরুরি, সেটা অধ্যাদেশের মাধ্যমে হোক, নির্বাহী আদেশের মাধ্যমে হোক, যেভাবেই হোক। ধন্যবাদ। জনাব ইয়াসিন, কি মনে করেন আসলে নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ এই বিষয়গুলো নিয়ে যদি হয়, জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে কোন দলের ক্ষতি হবে? কোনো দলের তো ক্ষতি হবে না। আসলে আমি তো মনে করি, আপনি তো সাংবাদিক, আমরা যেটা দেখেছি এটাতে কোনো দলের তো ক্ষতি নাই। তাহলে আমার কাছে অনৈক্যটা হচ্ছে শুধুমাত্র কে হেরে যাচ্ছে কে জিতে যাচ্ছে। দেশের রাজনীতি নিয়ে এভাবে যে মানুষকে নিয়ে জুলাই সনদ, আমি মনে হয় এটা করলে এটা হেরে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা করলে একটু ঝামেলা হবে, এইখানে রাজনৈতিক মনেও আমি পলিটিক্যালি গেইনার হচ্ছি না, গেইন করতে পারতেছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সন্দেহ সংশয় কিন্তু পিছিয়ে দিচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তাহলে যদি বলি জুলাই আন্দোলনের পর 5 আগস্টের পর, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংশয় সন্দেহ কেন তৈরি হলো? তারা তো এক ফেসিবাদকে বিদায় করেছে, তারা একটা নতুন দেশ গড়বে বলে কথা দিয়েছে মানুষের কাছে। তাহলে এই পর্যন্ত এসে 1 বছরের পর এসে কেন তাদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হলো? আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মনে করি, আপনার কথার সূত্র ধরে বলতে চাচ্ছি যে এই দেশের
মাটিতে আপনারা যারা আজকে এই ফরেন সার্ভিস একাডেমিতে বসে ঐক্যমত্য কমিশনের বৈঠক বসতেছেন, দেশের মানুষকে নিয়ে ভাবতেছেন, আজ থেকে 2 বছর আগেও আপনারা পারেন নাই, আজ থেকে 2 বছর আগেও আপনাদের অবস্থান ছিল না। তাহলে যাদের রক্তের বিনিময়ে আপনারা এই সুন্দর পরিবেশে বসে আপনারা রাজনৈতিক করবার সুযোগ কর্ম পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, রাজনীতি করে দেশের মানুষের উপকার করার সুযোগ পাচ্ছেন, আপনারা কেন একে অপরকে দোষারোপ করে বা কেন একসাথে বসে আবার এই জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দিয়ে ডক্টর ইউনূস সাহেব যেভাবে চাচ্ছে যে সমঝোতার ভিত্তিতে দেশ গড়াকে, দেশের মানুষকে সামনে নিয়ে যাওয়ার জন্য, দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসার জন্য আহ্বান করতেছে, আপনারা কেন পিছিয়ে আসতেছেন? একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন কিন্তু তাদের কাছেও আপনার মতোই। আমি মনে করি যদি ওনারা এই অধ্যাদেশ হোক, আইনি ভিত্তি হোক, অথবা সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে হোক, যে রেফারেন্সের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে সেরকম একটা রেফারেন্স নিয়ে হোক, এটাকে আইনি ভিত্তি দিয়ে যে কয়টা বিষয় ঐক্যমত্য করা যায় দলমত নির্বিশেষে, সেগুলোর আপনার আইনি ভিত্তি দিয়ে তারপর আপনারা সামনের দিকে এগিয়ে যান, যাতে করে এদেশ এবং এদেশের মানুষগুলো বাঁচে। পিয়ার পদ্ধতি কোনো বাধা কিনা? বড় পিয়ার পদ্ধতি, কেউ চাচ্ছে উচ্চ কক্ষে পিয়ার, কেউ চাচ্ছে নিম্নকক্ষে পিয়ার, তাহলে সেই বড় দাবিগুলো, এই দাবিগুলো যদি একমত হয়, কার ক্ষতি কার লাভ? পিয়ার পদ্ধতিতে এটা ক্ষতি তো এটা আসলে ছোট দল যেগুলো আছে তাদেরই লাভ হবে, আর যারা বড় দল আছে তাদের ক্ষতি হবে। আপনি পিয়ার, আপনি যদি 1% যদি ভোট পান তাহলে আপনি 3টা আসন পাইলেন, আর 1% বা 5%, 10% ভোট দিয়ে তো আপনি কোনো পার্লামেন্টে যেতে পারবেন না কেউ। বাট আমি মনে করি যেহেতু বিএনপি শুরুর দিক থেকে আমি দেখেছিলাম যে বিএনপি উচ্চকক্ষে পিয়ার নিয়ে ওনাদের তেমন কোনো দ্বিমত নেই। উচ্চকক্ষের দ্বিমত নেই, কিন্তু নিম্নকক্ষের অনুসারে চাই। নিম্নকক্ষের অনুসারে কেন আপনি চাইবেন? হ্যাঁ, আপনি সেটা ছেড়ে দেন, আপনি দেশের স্বার্থের জন্য আপনি উচ্চকক্ষটা আপনি পিয়ার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সেই পিয়ারটা যদি হয় তাহলে কি হবে, এ দেশের যে জুডিশিয়ারি বলেন, এক্সিকিউটিভ বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে, যেসব প্রতিষ্ঠান আছে, ইলেকশন কমিশন বলেন, তাহলে কি হবে, এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি যখন ওয়ার্ক করবে তাহলে কোনো ফ্যাসিস্ট সামনে আসতে পারবে না। তাহলে আপনি নির্ধারিত সময়ে আপনাকে ইলেকশন দিতে হবে এবং আপনার 5 বছর পরে উচ্চকক্ষের যে ওরা আইন প্রণয়ন করবে এবং তারা যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করার সুযোগ করে দিবে তাদেরকে, সেক্ষেত্রে এই দেশের মানুষ উপকৃত হবে। আমি মনে করি বিচার বিভাগকেও তো সুযোগ থাকবে না, আর সেক্ষেত্রে তাহলে আপনার এদেশের আলটিমেটলি এদেশের মানুষের উপকৃত হবে। আপনাকে আরেকটু বলে রাখি, যদি রাজনৈতিক দলগুলো যদি এভাবে টানাহেঁচড়া করে তাহলে আপনি দেখেন মানুষের জেনজি যে এই যেভাবে ক্যাম্পাসগুলোতে ভোট হচ্ছে, যে যেরকম আপনি রেজাল্ট পাচ্ছেন, তাহলে এতে করে কিন্তু আপনাকে তরুণ প্রজন্ম আপনাদের কিন্তু কাউকে ছাড় দিবে না। জুলাইকে তারা কখনোই বৃথা হতে দিবে না। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই আপনাকে রাজনীতি করতে হবে। আপনি জুলাইয়ের স্পিরিট ধারণ যদি না করে এইটাকে যদি বাদ দিয়ে আপনি রাজনীতি করতে যান, তাহলে আমার মনে হয়, ছোট্ট অভিজ্ঞতা মনে হয়, যে আপনি এদেশের অদূর ভবিষ্যতে ইন দ্য লং রান আপনি রাজনীতিতে সফল হতে পারবেন না। ধন্যবাদ। যদি অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল, বিএনপি নেতা সালাউদ্দিন বলেছিলেন, মানে স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছিলেন যারা নির্বাচন থেকে বয়কট করবেন তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, এরকম একটি ঘটনা। কিন্তু আমরা দেখলাম জাকসু নির্বাচনে বিএনপির অর্থাৎ বিএনপি ছাত্র সংগঠন তারা বয়কট করা শুরু করলো। এমন কি হলো যে ছাত্রদল নির্বাচনকে ভয় পায়? একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইলেকশন, সেখানে তারা নির্বাচনকে বয়কট করলো। তাহলে বিএনপি নেতা সালাউদ্দিনের বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জাকসু এবং ডাকসুর যে নির্বাচন গেল, আমাদের এই কয়েকদিন আগে যে নির্বাচন হলো, আসলে ডাকসু নির্বাচনটায় ছাত্রদলের যে রেজাল্ট, সেটা আসলে সামগ্রিক রেজাল্ট হিসাবে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু
আমরা আগেই জানতাম যে আসলে আমাদের ঢাকসু এবং জাকসুতে বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে আমাদের একটা ধারণা বা আমাদের যেটা অবজারভেশন আর কি, বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটিগুলো যেই জেনারেশনটা মোটিভেশন করে, তো সেক্ষেত্রে এই মোটিভেশনটা দীর্ঘ প্রায় 15 বছর ছাত্রদল করতে পারে নাই। কারণ ছাত্রদল সবসময় আন্দোলনে মাঠে ছিল। এখন জাকসু এবং ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের যে জয়, এটা আসলে তাদের দীর্ঘদিনের ফল আমি মনে করবো। কারণ আমি ইতিপূর্বে 2টা নির্বাচন করেছি। দীর্ঘদিনের ফল বলতে তারাও কি রাজনীতি করার সুযোগ পেয়েছিল? দীর্ঘদিনের ফলটা আমি বলছি আর কি, একটু ব্যাখ্যা যদি সুযোগ দেন আর কি। বেশি সময় নেই আমার কাছে, আমি 1 মিনিটে বলছি আর কি। তারা কিন্তু ইউনিভার্সিটিতে মুভমেন্ট করতে পারছে, তারা ইউনিভার্সিটিতে চলাফেরা করতে পারছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে তারা মিশতে পারছে, স্টুডেন্টদের সাথে তারা মিশতে পারছে। ছাত্রদল কিন্তু ইউনিভার্সিটির ধারে কাছেও যেতে পারেনি। কারণ ছাত্রদল ছিল যে ছাত্রদলের পোস্টদারি কমিটির কে কে আছে, কোথায় আছে, তার সাথে কে চলে, ছাত্রলীগ সবাইকে চিনতো, জানতো। ইউনিভার্সিটির কোনায় কোথাও পাইলে কিন্তু তাদেরকে কি করতো, আপনারা অনেকগুলো মিডিয়াতে অনেকগুলো ভিডিও দেখাইছেন, অনেক নিউজ করেছেন। ছাত্রদলের কাউকে পাইলে কিন্তু তারা মারধর করতো। আর যে শিবির সমর্থিত বা এস এম ফরহাদ নিয়ে যে কিন্তু একটা রিট হয়েছিল, সে কিন্তু ছাত্রলীগের পোস্টদারি ছিল, সেই বিষয়টাই কিন্তু রিট হয়েছিল। না, এটা বাদ খারিজ হয়ে গেছে। না, এটা খারিজ তো হয় না, এটা এখনো মানে আবার এক্সটেনশন করেছে। যে এস এম ফরহাদের কথা বলা হচ্ছে সেটা তো সাতক্ষীরার এস এম ফরহাদ না, ওইটা এখনো তো ভিডিওতে বলেছে যে এস এম ফরহাদ, ওই রিটটা তো এখনো খারিজ হয় নাই। রিট আরেকটা খারিজ হচ্ছে আরেকজন প্রার্থিতার বিষয়, ওই রিটটা কিন্তু এখনো কন্টিনিউ। স্টেটা যে স্টেটা ছিল ওইটা হাইকোর্টের আদেশটা স্টে হয়ে আছে আর কি। তো যাই হোক, তাদের বিরুদ্ধে একটা মানে তারা যে রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারা যেটা বলে আর কি গুপ্ত রাজনীতি থেকে তার শিবিরের প্রচারণা চালাতে না, গুপ্ত রাজনীতি যেটা তারা করার সুযোগ পেয়েছে আমরা পাই নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিল জুলাই সনদ, আইনি বিধান, এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ ইয়াসিন, সাবেক সাধারণ সম্পাদক, ল রিপোর্টার্স ফোরাম, সিনিয়র রিপোর্টার, ডেইলি অবজারভার, ছিলেন ABM ইব্রাহিম খলিল, সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট কার্যনির্বাহী সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় আসবার জন্য, আলোচনায় সময় দেবার জন্য। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠান।